গত ২৪-এর ৫ই আগস্টের পর থেকে ব্যাংকিং সেক্টরে নতুন একটা আবহাওয়া চলছে। গ্রাহকের কোনো আস্থার সংকট আমাদের ব্যাংকে ঘটেনি। গত এক বছরেও আমাদের টোটাল কাস্টমারের যে ডিপোজিট সেটা 13% আমাদের গ্রোথ হয়েছে। সবকিছুর ক্ষেত্রেই আমরা একটা স্বচ্ছতা রেখে ব্যাংকটাকে পরিচালনা করছি। এই আমদানি রপ্তানি বাণিজ্যেও একটা মাইলফলকের পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো এসবিএসি ব্যাংক। দর্শক, বণিক বার্তা স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমামুল হাসান আদনান। আজ আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন এসবিএসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও SM মইনুল কবির। জনাব মইনুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বণিক বার্তায়। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। বণিক বার্তাকে আমাদের ব্যাংকের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এসবিএসি ব্যাংকে গত ডিসেম্বরে জয়েন 17 তারিখে আমি জয়েন করেছি এসবিএসি ব্যাংকে। তার মানে মোটামুটি 3 মাস পার হলো। কেমন দেখলেন ব্যাংকটা? আমি মনে করি ভালো। আমাদের আমি যদি শুরু থেকে বলি, 2013 সালের 3রা এপ্রিল এই ব্যাংকটা যাত্রা শুরু করেছিল। এই ব্যাংকটা প্রথমে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক নামে যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে এই ব্যাংকটা এসবিএসি ব্যাংক নামে এখন এটা রেজিস্টার্ড হয়েছে। আর আমরা বর্তমানে আমাদের ব্যাংকের ক্যাপিটাল হলো 825 কোটি টাকা। আমরা যদি আমাদের টোটাল ব্যাংকের পোর্টফোলিও সম্পর্কে বলি, আমাদের ব্যাংকের বর্তমানে ডিপোজিট আছে 11,000 কোটি টাকা এবং আমাদের লোন যেটা আছে সেটা হলো 9,500 কোটি টাকা। আর বর্তমান প্রেক্ষাপটে যদি কেমন চলছে আপনি যেটা জিজ্ঞেস করেছেন সে সম্পর্কে আমি বলতে চাই। আমরা তো জানি যে গত 24-এর 5ই আগস্টের পর থেকে ব্যাংকিং সেক্টরে একটা নতুন একটা আবহাওয়া চলছে এবং সেখানে আমরা দেখেছি যে ব্যাংক সম্পর্কে কিছু কিছু মানুষের আস্থার কিছুটা সংকট ছিল। আমাদের ব্যাংক সম্পর্কে আমি বলবো যে এই গ্রাহকের কোনো আস্থার সংকট আমাদের ব্যাংকে ঘটেনি। গত এক বছরেও আমাদের টোটাল কাস্টমারের যে ডিপোজিট সেটা 13% আমাদের গ্রোথ হয়েছে। এটা কিন্তু একটা মানুষের আস্থার বহিঃপ্রকাশ আমি মনে করি। আমাদের লোনের যে গ্রোথ ইন্ডাস্ট্রিতে আপনারা জানেন যে প্রায় 6.5% পর্যন্ত ক্রেডিট গ্রোথ ছিল। এভারেজ ক্রেডিট গ্রোথ 6%। হ্যাঁ, সেটা আমাদের এখানে প্রায় 7.5% মতো আমাদের ক্রেডিট গ্রোথ হয়েছে। সেক্ষেত্রে আমি আস্থার দিক থেকে যদি বলি, অবশ্যই গ্রাহকের সম্পূর্ণ আস্থা আমাদের উপরে আছে এবং আমরা বর্তমানে আমাদের যে ম্যানেজমেন্ট আমরা সম্পূর্ণভাবে যত ক্রেডিট কমপ্লায়েন্স থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রেই আমরা একটা স্বচ্ছতা রেখে ব্যাংকটাকে পরিচালনা করছি এবং আমার বিশ্বাস যে এই ব্যাংকটা আস্তে আস্তে একটা ভালো পর্যায়ে ইনশাআল্লাহ চলে যাবে। এবং আমি যে বলবো যে ভালো পর্যায়ে এখনও ভালো পর্যায়ে আছে, কিন্তু সবাই কিন্তু প্রতিনিয়ত সবাই অবস্থানটাকে আরও উন্নত চায় এবং আমার বিশ্বাস যে আমরা প্রতিনিয়ত এখান থেকে আমাদের সমস্ত প্যারামিটার যেগুলো আছে সেগুলোতে আমরা উন্নতি করছি। এবং আপনি যেমনটা বলছিলেন যে আপনাদের টোটাল ডিপোজিট সাইজ 11,000 কোটি টাকা, ল্যান্ডিং বা অ্যাসেট সাইজ হচ্ছে যে 9,000 কোটি টাকা। তার মানে আপনাদের এডিআর রেশিও খুবই ভালো। আমাদের এডিআর রেশিও অন অ্যান এভারেজ মানে 80 থেকে 82%, যেটা আপনার থাকার কথা রেগুলেটরি 87%, সেটার চেয়ে অনেক কম আছে। তার মানে আপনাদের বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আমরা কোনো আগ্রাসী বিনিয়োগে যাচ্ছি না। আমরা দেখে দেখে ভালো ভালো কাস্টমারকে দিকে যাচ্ছি। আমরা বিশেষ করে বর্তমানে আমাদের যেটা হলো যে আমরা এসএমই খাতে আমরা আমাদের ইনভেস্টমেন্টটা বাড়াতে চাই। আপনি জানেন যে বিশেষ করে আমরা যদি দেখি যে আমাদের কোভিডের পরবর্তীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপরে 5ই আগস্টের পরেও কিছু যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক গ্রাহক বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাহকগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ব্যাংকগুলোর কিন্তু একটা পর্যায়ে বিশেষ করে বেশ কিছু খেলাপি ঋণের হার বেড়ে গেছে। আমরা যদি দেখি গত বছর ইন্ডাস্ট্রিতে প্রায় 35% গ্রাহকের খেলাপি হয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে আপনাদের পরিস্থিতি কেমন? আমাদের বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে এই বছরের যে আমাদের যেটা হলো ব্যালেন্স শিট যেটা ফাইনালাইজেশন, এটা কুইক সামারি আমাদের এখনও শেষ হয়নি। এটা শেষ হলে পরে আমাদের যেটা ক্লাসিফিকেশন রেটটা সেটা আমরা বলতে পারবো। তবে আমরা এটুকু বলতে পারি যে সরকার যে বিভিন্ন গ্রাহককে বিভিন্ন ধরনের প্রণোদনা সুবিধা দিয়েছে, নীতি সহায়তা দিয়েছে, সেগুলোর মাধ্যমে যেসব গ্রাহক আমাদের আসলে রিয়েলি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা এখন স্বাভাবিক ব্যবসায়িক ধারায় ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমরা চাই যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে বা যাদের উৎপাদন ব্যাহত হয়েছিল সেগুলোতে উৎপাদন চালু রেখে যাতে কর্মসংস্থান বাড়ানো যায় এবং তারা যেন আবার একটা ভালো গ্রাহকে রূপান্তরিত হতে পারে, সেই চেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি এবং আমরা গ্রাহককে সেই সুবিধাগুলোও দিচ্ছি।
উইলফুল গ্রাহক যারা যারা ব্যাংকে উইলফুল টাকা ডিফল্টার দিচ্ছেন না, যারা যারা তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করে ব্যাংকের টাকা আদায়ের চেষ্টা করছি। কেমন আদায়ের হার বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে আপনি তো অনেকগুলো সংকটের কথা বললেন। আমাদের 2020 সালে যে কোভিডের মহামারীর পরবর্তীতে এক ধরনের সংকট, তারপরে ইউক্রেন রাশিয়ার সংকট, 5ই আগস্টের সংকট, তার পাশাপাশি এখন ইরান সহ পুরা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি এবং আমাদের জ্বালানির যে মহা সংকট চলছে, আমরা আমাদের জীবদ্দশায় আসলে দেখিনি, অল্প বয়স তারপরেও। তো এই যে এত এত সংকটের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে আসলে কিভাবে দেখছেন, বা আগামীতে বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে মোটা দাগে বড় সংকট কোনটাকে মনে করছেন? আসলে আমি যদি দেখি, আমরা তো অনেকগুলো সংকট কিন্তু পার হয়ে এসেছিলাম। এরপরে যে আমাদের এখন যে পরবর্তী যুদ্ধ যে চলছে, এবং এই যুদ্ধটা যে আসলে কতদিন প্রলং হবে আমরা কিন্তু আসলে এখনো কেউ বুঝতে পারছি না। এটা সংকটটা কিন্তু একটা বড় সংকট হবে যদি এটা দীর্ঘমেয়াদে এই যুদ্ধটা চলে। আমাদের যদি আমরা বলি যে আমাদের দেশটা তো একটা আমদানি নির্ভর দেশ, আর আমাদের রিজার্ভের একটা বড় অংশ আসে কিন্তু রেমিটেন্স থেকে। এখন যদি এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয়, আপনি আমাদের অনেক ওয়ার্কার যারা নতুনভাবে যেত, এই এক মাস হয়ে গেছে প্রায়, অনেক এরা ওয়ার্কার কিন্তু যেতে পারছে না, তাদের আবার ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিল হয়েছে। আবার নতুন ওয়ার্কার যারা তারা যেতে পারছে না, ঠিক তেমনিভাবে যারা ছুটিতে এসেছিল পুরনো ওয়ার্কার যারা, তারাও অনেকে কিন্তু যেতে পারছে না। সেক্ষেত্রে একটা রেমিটেন্সের কিন্তু একটা প্রভাব আমাদের কাছে আসবে। তবে আমাদের বিশ্বাস যে সামনে যেহেতু ঈদ আছে, ঈদের সময় দেখা যায় যে আমাদের কিন্তু একটা ঈদ শেষ হলো, আরেকটা ঈদ আসছে, এবং আমার বিশ্বাস হয়তো সাময়িকভাবে এখন রেমিটেন্সটা একটু যদি হয়ও, আমার বিশ্বাস যে আমরা এটা ওভারকাম করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। বিনিয়োগের ক্ষেত্রে সংকটটা তো একেবারে খুবই সিগনিফিকেন্ট বলা যায়। যে আপনি যেটা বলছিলেন যে 6% আমাদের অ্যাভারেজ ইন্ডাস্ট্রির ক্রেডিট গ্রোথ। বর্তমান যে নতুন নির্বাচিত সরকার, সেই সরকারের বড় একটা নির্বাচনী ইশতেহার হচ্ছে তারা 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। তো সেই ক্ষেত্রে ব্যাংকগুলো যদি বিনিয়োগ না বাড়াতে পারে, প্রাইভেট সেক্টর যদি বিকশিত না হয়, তাহলে আসলে কিভাবে এই কর্মসংস্থান তৈরি হবে? আমি যদি আমাদের ব্যাংকের পার্সপেক্টিভে বলি, আমরা কিন্তু এখন যেটা চাচ্ছি, আমরা কিন্তু এসএমই সেক্টরে আমাদের বিনিয়োগটাকে বাড়াতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা একটা ক্রাশ প্রোগ্রাম হিসেবে নিয়েছি। ছোট ছোট গ্রাহক যারা আছে, অনেক গ্রাহক আছে হয়তোবা তাদের প্রপার সিকিউরিটি নাই, তারা সিকিউরিটি দিতে পারছে না। তারপরে অনেকে আছে যারা ব্যাংক ব্যবস্থার বাইরে অনেক দূরে আছে, অনেক গ্রাহক যারা, সেই সব গ্রাহককে যাতে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা যেন ব্যাংকে এসএমই লোনগুলো নিতে পারে, বা অন্যান্য যারা উদ্যোক্তা আছে, সেই সব উদ্যোক্তারা যাতে সহজ শর্তে খুব ইজিলি অনেকগুলো, যেরকম লোন নিতে দীর্ঘসূত্রিতা লাগে, বিভিন্ন রকম কাগজপত্র নিতে হয়, সেটাকে যতটা সংক্ষিপ্ত করে যাতে গ্রাহকদের মাঝে লোনটাকে পৌঁছে দেওয়া যায়, আমরা সে ব্যাপারে তৎপর। এবং আমাদের এমফেসিসই হলো যে আপনি জানেন যে আমাদের ব্যাংকের টোটাল পোর্টফোলিওর প্রায় 36% আমরা এসএমই এবং ক্ষুদ্র ঋণে, এবং আমাদের একটা টার্গেট হলো যে আমরা এটাকে যাতে 50% আমরা নিয়ে যেতে পারি। এটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা এগুলোতে যাচ্ছি। আমরা কর্পোরেটে যে যাবো না সেটা বলছি না, আমরা কর্পোরেটও যাব, কিন্তু আমাদের মেইন এমফাসিসটা হলো যাতে এই যে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে ঋণ দিয়ে দেশে যাতে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। এবং আপনি জানেন যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সবগুলো ব্যাংক মিলে একটা স্টার্ট আপ ফান্ড করছে। এই ফান্ডের মাধ্যমে যদি নতুন উদ্যোক্তা সৃষ্টি করে যদি আমরা কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের এটা অর্থনীতিতে একটা ভালো অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এবং সরকারের নির্বাচনী ইশতেহারও বাস্তবায়ন হবে সেক্ষেত্রে। আপনি যেমনটা বলছিলেন যে আমাদের ব্যাংকের যে প্ল্যানগুলো আপনি করতে চান, এসএমইতে বিনিয়োগ বাড়াতে চান, আপনাদের এমনিতে বিনিয়োগের প্রবৃদ্ধি ন্যাশনাল গ্রোথের চেয়ে ভালো। তার পাশাপাশি আপনি যে এই যে 3 মাস হলো দায়িত্ব নিয়েছেন, এবং আগামী স্বল্প মেয়াদে এসবিএসসি ব্যাংকে কোথায় নিয়ে যেতে চান? আপনার মানে মোটা দাগে সংস্কার শব্দটা গত 1.5 বছর ধরে আমাদের মধ্যে অনেক বেশি আলোচিত। এই ব্যাংকে আপনি কি সংস্কার চান? আমরা স্বল্প মেয়াদে যদি বলি, আমরা প্রথমে আপনি জানেন যে এখন একটা গ্রাহক মানুষ কিন্তু ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে, জেনজি আসছে। যখন রিটেল কাস্টমারকে যখন আমরা এখন মানুষ কিন্তু আর ব্যাংকে যেতে চায় না, ঘরে বসে ব্যাংকিং করতে চায়। একটা লোকের চাহিদাটা কি? একটা মানুষ চায় যখন সকালবেলা বাসার থেকে বেরোচ্ছে, তার অনেকগুলো ব্যাংকিং নিড আছে। কিছু নিড হতে পারে সে তার ইলেকট্রিক বিল দিতে পারে, তার অন্যান্য ইউটিলিটি বিল যেগুলো আছে, বা তার বাচ্চার টিউশন ফি আছে, বা অন্যান্য বিভিন্ন ব্যাংকিং আছে, সেটার জন্য যাতে ব্যাংকে না গিয়ে তার অ্যাপসের মাধ্যমে যে লেনদেনগুলো করতে পারে। আপনি জানেন যে বর্তমানে ডিজিটাল ব্যাংক সামনে আসতেছে, কিন্তু আমরা মনে করি যে একটা ডিজিটাল ব্যাংক যে সেবাগুলো দিতে পারবে, আমাদের বিদ্যমান ব্যাংকগুলো একই সেবা দিতে পারবে অনেক ক্ষেত্রে, এবং আরো বাড়াতে পারে। আমার এখন মেইন ফোকাসটা হচ্ছে ডিজিটালাইজেশনের দিকে যাওয়া। মানুষ যাতে, বিশেষ করে পার্সোনাল লোন বলি আমরা, বা ছোট ক্ষুদ্র লোন, যেটা একটু আগে আমি বলেছি যে ব্যাংকে না এসে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে এগুলো করতে পারে। ইভেন আমরা সামনে খুব শিগগিরই আমরা কৃষি লোন বিতরণের ক্ষেত্রেও ডিজিটালি মাধ্যমে যাতে বিতরণ করতে পারি, আমরা সেদিকেও আমরা যাচ্ছি।
এটা হলো আমার প্রাইমারি যেটা ফোকাস এটার দিকে। আর যদি দীর্ঘমেয়াদী বলি আমরা, দীর্ঘমেয়াদী বলতে গেলে আমি বলবো যে আমার মেইন ফোকাস হলো এই ব্যাংকটাকে, আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে টেকসই করা, সাস্টেনেবল আমরা বলি, আমরা ফিনান্সিয়াল একটা ভালো একটা ভিত্তি যেন এই ব্যাংকটার হয়, সেটা হলো মেইন টার্গেট, যে আমাকে একটা স্ট্রং ব্যাংক হিসেবে এই ব্যাংকটাকে যেন করতে পারি। এটা হলো দীর্ঘমেয়াদী আমার টার্গেট। এটাকে আপনি শুরুতেই বলছিলেন যে সাউথ বাংলা ব্যাংকের বা এই এসবিএসসি ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা অটুট আছে, যার প্রেক্ষাপটে হচ্ছে যে ডিপোজিটের গ্রোথ অনেক ভালো। আমরা যেটা দেখছি যে 2012 সাল এবং 13 সালে যে ব্যাংকগুলোর কার্যক্রম শুরু হয়, চতুর্থ প্রজন্মের ব্যাংক, এই ব্যাংকগুলোর মোটা দাগের সমস্যা কিন্তু আস্থার ঘাটতি। তো সেক্ষেত্রে সাউথ বাংলা কি অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে? অবশ্যই হতে পারে, কারণ আমি মনে করি যে যে কোনো ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে সুশাসনটা কিন্তু একটা দরকার। সুশাসন যদি থাকে তাহলে যে কোনো ব্যাংক কিন্তু একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। এবং আমাদের এখন যে অনারেবল বোর্ড অফ মেম্বার যারা আছেন, ওনারা ব্যাংকটাকে একটু সুন্দরভাবে পরিচালনা করছেন। ব্যাংকের ম্যানেজমেন্ট ব্যাংক চালাচ্ছে, এখানে কিন্তু ওনারা কোনো রকম ইন্টারফেয়ার করছেন না। ওনারা গাইডলাইন দিচ্ছেন ব্যাংকটা কীভাবে চলতে পারে, ওনারা বিভিন্নভাবে করছেন। ব্যাংক ম্যানেজমেন্ট এখন ব্যাংকটাকে চালাচ্ছে। এবং আমি মনে করি যদি কোনো প্রভাবমুক্তভাবে যদি ব্যাংকটা আমরা যেভাবে এখন চালাচ্ছি এভাবে চললে এই ব্যাংকটা খুব একটা ভালো একটা ব্যাংকে মানে জায়গায় আমরা রূপান্তরিত হওয়া সম্ভব। আমাদের শুভকামনা সেটা থাকলো। আপনি তো 3 বছরের জন্য ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন, 3 মাস পেরোলো, তার মানে সামনে অনেক সময়। 3 বছর পরে যখন আপনি হয়তো এই ব্যাংকে থাকবেন কিংবা হয়তো অন্য কোনো ব্যাংকে যাবেন, কিন্তু 3 বছরে আপনি এই ব্যাংকটাকে কোথায় রেখে যেতে চান? আমি আসলে কি এটাকে আমি যদি বলি যে নাম্বার হিসেবে যদি দেখি 1 2 3 4, আসলে নাম্বারিং করে কিন্তু ব্যাংকের হয় না। কারণ আমি যদি বলি যে 10 নাম্বার, কিন্তু ব্যাংকটার ভিত্তি ভালো না। আমি শুধু বলবো যে এটার জন্য একটা স্ট্রং, এটার ভিত্তি যেন ভালো হয়, সব কিছুতে যেন ট্রান্সপারেন্সি থাকে, আমি সেটাতে করব। এবং যার আর্থিক ভিত্তিটা মজবুত করা, এবং এই ব্যাংকটা কিন্তু আর্থিক ভিত্তি এখনও মজবুত, আমি কিন্তু এটাকে আরও মজবুত করব আমরা। এবং যেন সবাই যেন বলতে পারে যে না, একটা যদি এই ব্যাংকটা একটা 4th জেনারেশন ব্যাংকের ভিতরে একটা স্ট্রং ব্যাংক, এটাই আমার টার্গেট। দেখুন, একটা ব্যাংকের শক্তিমত্তা, আপনি যেটা বলছিলেন যে টেকসই ব্যাংকে রূপান্তরিত করতে চান, একটা ব্যাংকের শক্তিমত্তা কিন্তু আমরা বুঝি যে তার ক্যাপিটালের এডুকেসি রেশিওর উপরে, বিশেষ করে বেসেল 3-তে যেটা 12.5% রাখার কথা। এক্ষেত্রে এসবিএসসি ব্যাংকের কেমন আছে? এক্ষেত্রে আমরা গর্বের সাথেই বলবো যে আমাদের যেটা রিকোয়ারমেন্ট তার থেকে আমাদের বেশি আছে এবং ভালো 14.22%। যা আমি মনে করি যে এটা একটা ব্যাংকের ভিত্তিটা কতটুকু মজবুত, এইটা এই রেটের মাধ্যমে আমরা সাধারণত নির্ধারণ করে থাকি। বাংলাদেশের অর্থনীতি তো আসলে গত 1.5 বছরে যদি আমরা বলি যে ঘুরে দাঁড়ানোর যে নিয়ামক, সেটি হচ্ছে রেমিটেন্স। তো এক্ষেত্রে এসবিএসসি ব্যাংকের রেমিটেন্স কেমন আসছে আপনাদের মাধ্যমে, কিংবা আপনারা আমদানি এবং রপ্তানি বাণিজ্যে কতটা সম্প্রসারণ করতে পেরেছেন, বা সাউথ বাংলা ব্যাংক আসলে কতটা বিস্তৃত হতে পেরেছে তার নেটওয়ার্কের মাধ্যমে? এক্ষেত্রে আমি বলবো যে আমাদের টোটাল যে ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, আমাদের সারা দেশে আমাদের 90টি শাখা রয়েছে, আমাদের 32টি উপশাখা রয়েছে, আমাদের এজেন্ট আউটলেট রয়েছে। এর মাধ্যমে আমরা গ্রাহকরা যারা সারা দেশের বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছে, তাদেরকে রেমিটেন্স আনার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর। এবং গ্রাহকদের আস্থার পরিপ্রেক্ষিতে আমাদের যে রেমিটেন্সের যে মানে নাম্বার, সেটা যথেষ্ট ভালো। এর সাথে সাথে আমরা আমদানি রপ্তানি ব্যবসার সাথেও আমরা করছি। আমরা যখন আপনারা জেনে আনন্দিত হবেন, যখন বছরখানেক আগে যখন একটু ডলারের যখন মার্কেটে একটু সংকট ছিল, আমরা কিন্তু কোনো গ্রাহককে ফিরিয়ে দিইনি। সমস্ত গ্রাহককে আমরা তাদের চাহিদা মতো আমরা ঋণপত্র খুলেছি। এবং বর্তমানে আমাদের একটা বড় হলো যে আমরা যে রপ্তানি বাণিজ্য, সেই রপ্তানি বাণিজ্যের প্রতি আমরা এখন আরও বেশি এমফাসাইজ করছি। আমরা অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা ফাইন্যান্স করছি। এবং আমার বিশ্বাস যে এই আমদানি রপ্তানি বাণিজ্য একটা মাইলফলকের পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো এসবিএসসি ব্যাংককে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব মইনুল কবির আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং বণিক বার্তা পরিবারকেও আমাদের ব্যাংকের তরফ থেকে ধন্যবাদ। দর্শক যারা দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এসবিএসসি ব্যাংকের পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব SM মইনুল কবিরের সঙ্গে। বণিক বার্তার এই নিয়মিত আয়োজন আপনারা আরও দেখতে চোখ রাখুন ইউটিউব ও ফেসবুক পেজে।